আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? পিকিং তা পিকিং এ কি কি বিষয় পড়ছিলাম? পিকিং ফোর্স আর পিকিং এর যে ম্যাথ, এগুলো তো আগেই পড়া হয়েছে। গত ক্লাসে পিকিং সংক্রান্ত আরো কিছু আনুষঙ্গিক বিষয় পড়ছিলাম। মনে আছে কিছু? নাকি পরীক্ষার চাপে সব ভুলে গেছো? পিকিং এর ফল্ট গুলো পড়ছিলাম। পিকিং এর কয়টা ফল্ট হয়? 7টা। বেসিক্যালি কয়টা ফল্ট হয়? 7টা। একটা হয় একটু আর্লি পিকিং হয়ে যেতে পারে, তাই না? আর্লি পিকিং হলে সমস্যা কি হয়, বা আর্লি পিকিংটা মানে কি সমস্যা তৈরি করে? পিকটাকে একটু লুজ রাখে। আর্লি বলতে তার যে নর্মাল টাইমিং, নর্মালি যে জায়গায় টাইমিং শুরু করেছে তার চেয়ে একটু আগে। মানে এটা এমন না যে আর্লি মানে হচ্ছে একটু বেশি আগে চলে যাওয়া, বাট ওই যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে একটু সামনে রাখা। কিন্তু শেষটা কিন্তু ঠিক আছে। মনে করো শেষ যেটা, সেটা মনে করো শুরু হলো 150-এ, শেষ হবে 210-এ। কিন্তু শুরুটা 150-এ না হয়ে 140-এ হলো, শেষটা পাচ্ছি কি 210-এ ডিগ্রিতে আর কি। তো তাহলে ওই যে একটু বেশি সময় পাচ্ছে না আর্লিতে হওয়ার কারণে, তখন পিকটা কি হবে? বেসিক্যালি লুজ হয়, সুতাটা একটু লুজ রেখে যায়। এটা হচ্ছে আর্লি পিকিং এর মেইন সমস্যা। বাট এটাকে আমরা অনেক সময় কাজে লাগাই যখন কিনা কাপড়টাকে সুতার যে পাড়ানের মধ্যে ওয়াইন্ডিং করা আছে সেখানে যদি সুতাটা হালকা করে জড়ানো থাকে, লুজলি জড়ানো থাকে, হ্যাঁ, একটু লুজ লুজ পিক রাখতে চাই, তখন আমরা কি করি? এই আর্লি পিকিংটা ইচ্ছা করে অনেক সময় সেট করি। কিন্তু নর্মাল সিচুয়েশনে আর্লি পিকিংটা কি সমস্যা তৈরি করবে? পিকটাকে লুজ রাখবে, একটু আগে দৌড় দেওয়াতে পিকটাকে একটু লুজ রাখবে। এটা হচ্ছে একটা বিষয়। লেট পিকিংটা কি? দেরিতে যাওয়া। শাটল তো তুমি দেখো যে এক বক্স থেকে আরেক বক্সে যায়, এটা তো তুমি চোখের সামনে দেখতেছো, ঠুস ঠুস যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। কিন্তু একেবারে স্লো মোশন তুমি চিন্তা করো, এটা কিন্তু বক্সে এসে একটু থামে, এরকম মনে হয়। এমনকি এই যে আসতেছে, এই যে আসতেছে দিলাম বাড়ি, মানে আসলো এখানে আসার আগে বাড়ি দেয়, বা এই পাশে আসতেছে আসার আগে বাড়ি দেয় না। এটা এসে কিন্তু একটু বক্সে একটু স্টে করে, একটু জিরায় আর কি, রেস্ট নেয়। তো এই রেস্ট নেওয়ার সে সময়টা এটা বেড়ে যায়। লেট হলে তার তো একটু রেস্ট নিয়ে চলে যাওয়ার কথা, তো না হয়ে ক্লান্ত হয়ে গেছে, এখন একটু বেশি রেস্ট নিচ্ছে না। এটা হচ্ছে লেট পিকিং। তো লেট পিকিং হলে ওই যে যাওয়ার জন্য তো সময়টা কম পায়। তুমি যে জিরে নিছো, তোমাকে যাইতে হবে জোরাগঞ্জ বাজারের শেষ মাথায়, সময় আমি নির্দিষ্ট দিয়ে দিছি। এখন তোমাকে বললাম যে ঠিক আছে তুমি 10টা 5-এ যাবা, 10টা 8-এ গিয়ে ওখানে পৌঁছবা 3 মিনিটে। এখন তুমি এখানে 1 মিনিট খেয়ে ফেলছো, 10টা 11-তে রওনা দিছো, তাহলে 2 মিনিটে পৌঁছতে হবে। হ্যাঁ, তখন কি হয়? একটু টাইট হয় পিকটা, যেহেতু কুইক যেতে হচ্ছে তাকে লেট পিকিং এ। তো কুইক যেতে গেলে তখন কি হয়, কাপড়গুলোর মধ্যে যে সুতাগুলা, ওয়েভ সুতাগুলা টান টান থাকে, সুতা ছিঁড়তে পারে, ওই বক্সে গিয়ে বাড়ি খেতে পারে, এই সমস্যাগুলো হয়। আর্লি লেট। তারপর হচ্ছে আর কি ছিল? শর্ট পিকিং। যদি কোনো কারণে শাটলের বা কোনো জায়গায় পিকিং আর্মের বা কোনের অথবা পিকিং আর্মের ভাঙা থাকে, অর্থাৎ পিকিং ফোর্সটা যথেষ্ট না হলে, শাটল ওই পাশ পর্যন্ত পৌঁছার যথেষ্ট ফোর্স জেনারেট করতে না পারলে, তখন আস্তে আস্তে যাবে অথবা যাবে না, বা কোনো রকমে যাবে, এটা হচ্ছে কি? শর্ট পিকিং। আর হার্সটা কোনটা? একটু বেশি জোরে বিট করলে, বেশি জোরে যদি পিকিং আর্মটা শাটলকে বাড়ি দেয়, তাহলে খুব দ্রুত যাবে, গিয়ে ওখানে আবার ধাক্কা খেয়ে ফিরে আসতে পারে, এই সমস্যাগুলো তখন হয়। এর বাইরে আর দুইটা ইম্পর্টেন্ট কি ছিল? শাটল ফ্লাই আউট। শাটল কেন ফ্লাই করে এটা আমরা পড়ছিলাম, এটা ডিটেলসে পড়ছিলাম, যাতে করে এটা পরীক্ষায় আলাদা করে প্রশ্ন আসে। আর এটা কি? শাটল ফ্লাই আউট ছাড়া আরেকটা মেজর প্রবলেম কি ছিল? শাটল ট্র্যাপ হয়ে যাওয়া। শাটল হয়ে গেছে লোমের মাঝখানে, শেডের মাঝখানে কোনো একটা জায়গায় আটকে গেছে। ট্র্যাপিংটা কেন হয় এটা আমরা বলছিলাম। আর লাস্টে বলছিলাম স্ম্যাশ, অর্থাৎ শাটল লোমের মাঝখানে রেখে বিট আপ হয়ে যাওয়া। এটাকে আমরা স্টপ মোশন দিয়ে প্রতিরোধ করি, মানে ওয়েভ স্টপ মোশন আছে, মানে ফর্ক মোশন আর কি, ওটা দিয়ে একটু প্রতিরোধ করা যায়। ওটা না থাকলে বেসিক্যালি এটা হয়ে যায়। ওই যে উইক পিক বা লেট পিক হলে তখন কিন্তু এই স্ম্যাশটা হওয়ার চান্স বেশি। তো লেট পিক হলে সে যাইতে পারতেছে না ওই পাশে, তার মধ্যে বিট আপ শুরু হয়ে গেছে, শাটলকে মাঝখানে রেখে বিট করবে। অথবা উইক, মানে শর্ট পিক হলে তো উইক হবে, পিকিং ফোর্সটা উইক হলেও তো একই সমস্যা হবে, যাইতে পারবে না, মাঝখানে থেকে যাবে, বিট করবে ওই অবস্থায়। তো স্ম্যাশটা এইসব কারণগুলোতে হয়, এটা আমরা দেখছিলাম। তারপরে আমরা আরেকটা বিষয় বলছিলাম যে পিকিং ফোর্সের ইন্টেন্সিটি কিভাবে বাড়ানো যায়, কারণগুলো কি কি ছিল, বা কমানো যায়। এই যে পিকিং ফোর্সটা, এটা তুমি বুঝতেছো, সমস্যাগুলো তো বুঝছো, যে কি করতেছে, ফোর্স বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে, কখনো আর্লি হচ্ছে লেট হচ্ছে। তুমি অ্যাজ এ ম্যানেজার তোমাকে অ্যাডজাস্ট করতে হবে না? ধরো কোনো একটা লোমে বেশি হচ্ছে, তো তোমাকে এটা কমাইতে হবে, অথবা কম হচ্ছে বাড়াইতে হবে। তাহলে আমরা কি কি জায়গাতে হাত দিলে পিকিং ফোর্সের ইন্টেন্সিটি বাড়ানো বা কমানো যায়? একটা হচ্ছে কি, পিকিং যে ট্যাপেট আছে,
পিকিং ট্যাপেটের যে সুচালু অংশটা আছে, নোজ অংশটা, এটাকে আরো শার্প করতে পারি আমরা, অথবা আর একটু ভোতা করতে পারি। করলে কি হবে, পিকিং ফোর্সটা কম বেশি হবে, এটা একটা ওয়ে। আর একটা কি, কোনটা, যে কোনটাতে পিকিং ফোর্সটা ধাক্কা দেয়, কোন স্টুটা কাছে আনলে বা দূরে নিয়ে আসলে এটা হবে। তারপরে পিকিং আর্মটাকে বড় ছোট করতে পারি, লেজার স্টেপটাকে বড় ছোট করতে পারি। এই কয়েকটা জায়গাতে হাত দিয়ে আমরা কি করতে পারি, পিকিং ফোর্সের ইন্টেন্সিটি বাড়াইতেও পারি চাইলে, আবার আমাদের সুবিধা মতো চাইলে কমাইতেও পারি। আবার টাইমিংটাকেও আমরা সেট করতে পারি, অনেক সময় টাইমিং সেট করে এটা করা যায়। এটা আর কি পড়ছিলাম, মোশন একটা গুড পিক হওয়ার জন্য কি কি জিনিস ফ্যাক্টর হিসেবে কাজ করে। পিকিংটা ভালো হবে কি কি বিষয় তোমাকে কনসিডার করতে, 4-5টা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কি হবে, পিকিংটা গুড পিক বলা হবে বা পিকিংটা ভালো হয়েছে বলা হবে। কারণ পিকিং এর সাথে লোমের প্রোডাকশন বা অন্যান্য অনেকগুলো ফ্যাক্টর সরাসরি জড়িত। অন্য মোশনগুলো এমনিতেই অ্যাচিভ হয়ে যায়, কিন্তু পিকিংটাই আমাদের ব্যাপার সমস্যা। মানে বিশেষ করে কনভেনশনাল লোমে, যেটা আমাদের উইভিং 1-এর পড়াশোনা, আমরা শাটল লুম নিয়ে পড়াশোনা করতেছি। উইভিং 2-তে আর শাটল লুম নিয়ে পড়াশোনা করবো না, সেখানে মডার্ন পিক আসবে, মানে এয়ার জেট, রেপিয়ার, প্রজেক্টাইল। তো সেখানে তো আর তুমি শাটল নিয়ে কথাবার্তায় শুনবা না। তো শাটল পিকিং এ আসলে শাটলের মুভমেন্টটা মানে পিকিংটা নিয়ন্ত্রণ করাটা আমাদের গুরুত্বপূর্ণ একটা টাস্ক। অন্যগুলো অটোমেটিক অ্যাচিভ হয়ে যাবে, তোমার ট্যাপেট আছে শেডিং হয়ে যাবে, কোন ক্র্যাঙ্ক আর্ম আছে বিট আপ হয়ে যাবে। পিকিংটার ক্ষেত্রে টাইমিং, ফোর্স, অ্যাডজাস্টমেন্ট, ফোর্স, তারপরে গতি, এই জিনিসগুলা এই জন্য আমরা বিস্তারিত জানছিলাম আর কি। তো কি কি জিনিস মাথায় রাখতে হবে গুড পিক হওয়ার জন্য, পাওয়ার কনজিউম, পিকিং এর জন্য খুব বেশি পাওয়ার যাতে কনজিউম না করে, শাটল খুব ভারী ইউজ করব না, এটা একটা বিষয়, ঠিক আছে। তারপরে অ্যাক্সেস মুভমেন্টগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করব, যাতে করে পিকিং এর জন্য বেশি পরিমাণ পাওয়ার না লাগে, মানে ফোর্স যাতে বেশি না লাগে, ইলেকট্রিসিটি বিল যাতে বেশি না আসে। তারপরে পিকিং ফোর্সের ভেলোসিটিটা এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে এটা যাতে এক্সিলারেটিং মোশন না হয়, যে একদম এখান থেকে এই পর্যন্ত গতি বাড়তেছেই। এমন একটা জায়গা দিকে সেট করব যেখানে গিয়ে গতি শেষ হবে, তারপরে অথবা মানে এক্সিলারেটিং মন্দন হবে, মন্দন হয়ে গিয়ে ওই পর্যন্ত পৌঁছবে। ওই জন্য আমার তো কাজ হচ্ছে ওই পর্যন্ত পৌঁছানো। কারণ ওই পর্যন্ত আমি কিন্তু দুইভাবে পৌঁছাতে পারি, একটা হচ্ছে খুব জোরে বাড়ি দিলাম চলে গেল, আর হচ্ছে এমনভাবে দিলাম যে কোনো রকমে এখানে এসে গতিটা বাড়লো, এরপরে গিয়ে আস্তে আস্তে তার গতি কমা অবস্থায় গিয়ে কোনো রকমে গিয়ে ওই পাশে পৌঁছে গেল। কোনটা প্রিফারেবল? দ্বিতীয়টা। প্রথমটা তো প্রিফারেবল না, কারণ তুমি অত ফোর্স জেনারেট করলে এ তো ওই পাশে যাবে যে বেশি বেশি ফোর্স তোমার নষ্ট হবে। টাইমিংটা ঠিক রাখতে পারলে, মানে টাইমটা ঠিক রাখতে পারলে মোটামুটি আমার দ্বিতীয়টাই প্রিফারেবল, যদি আমি জাস্ট কোনো রকম ওই প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারি। এটা শুধু শুধু এক্সেস ফোর্স ইউজ করা যাবে না, যাতে করে পাওয়ার কনজাম্পশন কম হয়, এটা একটা। আরেকটা কি, ডিজায়ারেবল মোশন, অর্থাৎ যে মোশনগুলো আছে, যেটা একটু এখন বললাম, এই মোশনটা একটু ডিজায়ারেবল হইতে হবে। অর্থাৎ আমার একটা টাইমিং সেট করা থাকতে হবে যে আমার পিপিএম কত, হ্যাঁ, সেই পিপিএম এর সাথে আমার ওই মোশনের যে এক্সিলারেটিং পজিশন এবং মানে মন্দনের যে পজিশনগুলো আছে, সেই পজিশনগুলোকে আমাকে ট্রায়াল এন্ড এরর করে করে বারবার কয়েক অবস্থা সেট করে একটা জায়গায় এসে অপটিমাম অবস্থায় সেট করে দিতে হবে। মানে খুব বেশি না কম না, এটাকে এই মোশনটাকে ডিজায়ারেবল অবস্থায় তোমাকে ট্রায়ালের মাধ্যমে আনতে হবে। তুমি প্রথমে ফোর্সটা একটু বাড়াইলা, দেখলা স্লো মোশন কতক্ষণ সময় লাগতেছে, এটাকে কমাইলা বাড়াইলা, এভাবে করে একটা জায়গায় ফিক্স করে দিলা, সেটা যাতে আমাদের পিপিএম এর সাথে এবং এর গতির সাথে মিলে যায়, ঠিক আছে। আরো কিছু জিনিস মাথায় রাখতে হয়, যেমন হচ্ছে সবগুলো মোশনের কানেকশন, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, বা প্রাইমারির মধ্যে যে তিনটা আছে এদের মধ্যে সিনক্রোনাইজেশনটা ঠিকঠাক মতো হইতে হবে। তোমার কাছে আছেই ফুল 360 ডিগ্রি, এবং 360 ডিগ্রির মধ্যেই তোমাকে কি করতে হবে, শেডিং, পিকিং, বিটআপ এদের মধ্যে অ্যালোকেট করে দিতে হবে। কারণ একটার পরে তো একটা হয়, শেডিং না হয়ে তো আর পিকিং হয় না, শেডিং হয় তারপরে পিকিং হয় তারপরে বিটআপ হয়, তিনটা মিলেই একটা সাইকেল কমপ্লিট হয়। তো এই সাইকেলটা কমপ্লিট হতে গেলে তোমাকে এই তিনটার মধ্যে কানেকশনটা কেমন হবে। এখন তুমি যদি শেডিং এ বেশি টাইম নাও, সাপোজ দেখা গেছে 180 ডিগ্রি তুমি নিয়ে নিলে শেডিং এ, কিন্তু বাকি 180 ডিগ্রির মধ্যে তোমার পিকিং এবং বিটআপ কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা কম্প্যাক্ট কাপড় অথবা লুজ কাপড় বানানোর জন্য এই জায়গাগুলোতে আমরা হাত দিতে পারি। এখানে সময়টা বাড়াই, ওখানে ডুয়েলটা বাড়াই। লুম মনে করো উইথ অনেক বড় চওড়া লুম, আমি চওড়া উইথের কাপড় বুনতেছি, তো সেখানে ডুয়েলটা আমার বেশি লাগবে না, শাটল এপাশ থেকে ওপাশ যদি সময় বেশি লাগবে, তার মানে ঘূর্ণনের মধ্যে বেশি সময়টা ওখানে দিতে হবে, শেডিং এ কম সময় দিতে হবে, তার মানে শেডিং এ কম সময় দিলে কম সময়ে শেডকে তুলবে, তার মানে ট্যাবেটটাকে আরো সুচালু করতে হবে। এই যে কানেকশনটা, এগুলা ঠিকমতো এস্টাবলিশ করতে পারলে আমার পিকিংটা ভালো হবে। আর এটা কি, পজিটিভ মোশন ইউজ করা। হ্যাঁ, যদিও আমাদের কনভেনশনাল লোমে বেশিরভাগ কিছু মোশন আছে এখনো নেগেটিভ, তো আমরা যদি পজিটিভ মোশন ইউজ করতে পারি তাহলে নিয়ন্ত্রণটা আমাদের মধ্যে থাকবে।
মানে আমি যখন ঘুরাবো, আমি যখন চালাবো, তখন আমার কথা মতো চলবে, আমি যেভাবে চাইবো সেভাবে চলবে। কিন্তু আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তখন যেরকম হয় আর কি, ছেলেমেয়েরা যখন বখাটে হয়ে গেলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এরকম হবে আর কি। কিন্তু নিয়ন্ত্রণে থাকলে, নাটাই আমার হাতে থাকলে, তখন এটা আমি যেভাবে বলবো সেভাবেই চলবে, এরকম হইতে হবে। আচ্ছা, আজকে আমরা এই চ্যাপ্টারটা দেখবো আর কি, বিট আপ। বিট আপ তো আমরা বুঝি, বিট আপ অথবা বিটিং আপ একই কথা, সংক্ষেপে বিট আপ বলি, মূল শব্দটা বিটিং আপ। হ্যাঁ, বিট আপ কাকে বলে? কাপড়কে? ওয়ারপিয়ানটাকে? কোন এফটিএনটাকে? মাত্র যে পিকটা ইনসার্ট হলো, তো মাত্র যে পিকটা ইনসার্ট হলো সেটাকে বলা হয় নিউলি ইনসার্টেড পিক। হ্যাঁ, তার মানে শেডিং এর পরে নিউলি ইনসার্টেড যে পিক আছে, মানে এইমাত্র শাডল যে পিকটা রেখে গেল, অথবা এয়ার জেট অথবা রেপিয়ার, যে কোনো ভাবে একটা যে নতুন পিক এইমাত্র রেখে গেল, সেই পিকটা তো লাগবে হচ্ছে একটু দূরে রেখে যাবে। আগে কাপড় এখানে শেষ হলো, মনে করে পিকটা এই বরাবর যাবে, কেন? ওই যে শেড ফর্ম করবে না, এরকম শেড ফর্ম করবে, তো শাডলটা যাবে এই বরাবর। তো আমার কাপড় শেষ হচ্ছে এখানে, তো এই বরাবর একটা সুতা আর এখানে একটা সুতা, এত দূরত্ব থাকলে কাপড়ের কি এখানে একটা সুতা এখানে থাকে না, চাপাই দিতে হয়। এই চাপাই দেওয়াটা কাকে চাপাই দেওয়াটা? নিউলি ইনসার্টেড পিককে কোথায় চাপাই দিবে? নর্মালি ফেল অফ দ্য ক্লথে। আমাদের কিছু অ্যাবনর্মাল সিচুয়েশন আছে, যেহেতু ফেব্রিক মেজর তোমাদের জানতে হবে, আমরা কিছু কিছু ক্ষেত্রে ফেল অফ দ্য ক্লথে চাপাই না। মানে তাওয়াল বানাইতে গেলে তো ফেল অফ দ্য ক্লথে চাপাই না, ইচ্ছা করি চাপাই না, কারণ তাওয়ালের মধ্যে লুক বানাইতে হবে, টেরি বানাইতে হবে, তখন কিন্তু ফেল অফ দ্য ক্লথে চাপাই না। যাক, নর্মালি আর কি, কোথায়? ফেল অফ দ্য ক্লথ পর্যন্ত নিউলি ইনসার্টেড পিককে চাপিয়ে দেওয়াটাকে বলা হয় কি? বিট আপ। বোঝা গেছে? বিট আপ কে করে? মানে কোন ডিভাইসটা করে? রিড করে, তাই না? রিড তো করে, রিডটাকে মোশন দেয় হচ্ছে আলটিমেটলি রিড, মানে পুরো স্লেটা, স্লের মধ্যে শাটল যায়, স্লের উপরে তো রিডটা থাকে। স্লে কি কি বিষয় সমন্বয়ে গঠিত? একটা রিড, তার উপর একটা রিড ক্যাপ, এই পাশে একটা শাটল বক্স, ওই পাশে একটা শাটল বক্স, দুটো বক্স স্পিন্ডেল, এগুলোর সমন্বয়ে একটা স্লে রেস, এগুলোর সমন্বয়ে স্লে গঠিত, তাই না? পুরোটা কিছু একসাথে স্লে বলতেছি। তাহলে ওই স্লের মুভমেন্টের মাধ্যমে, অথবা আমরা যদি আরো স্পেসিফিক বলি, রিডের ধাক্কার মাধ্যমে বা মুভমেন্টের মাধ্যমে কি হয়? বিট আপটা অ্যাচিভ হয়। পারপাসটা কি? পারপাস হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে এটা, যেটা সংজ্ঞাতেই আছে, নিউলি ইনসার্টেড পিককে ফেল অফ দ্য ক্লথ পর্যন্ত চাপিয়ে দেওয়া। আর দ্বিতীয় পারপাস হচ্ছে কম্প্যাক্ট ফেব্রিক তৈরি করা। আর কাপড়ের ওয়েফের দিকে পিপিআইটা কত হবে, মানে কত পিকগুলো কাছাকাছি হবে, এটা তুমি ডিপেন্ড করবে কিসের উপর? বিটাপের উপর। বেশি কাছে চাপিয়ে দিলে কাপড়টা কম্প্যাক্ট হবে। তুমি যদি মনে করো বিটাপের পজিশনটা একটু দূরে রাখবা, তাহলে পিকগুলো মাঝখানে গ্যাপ বাড়বে, কাপড়টা কম্প্যাক্ট হবে না। তাহলে কাপড়কে কম্প্যাক্ট বানানোটা হচ্ছে বিটাপের আরেকটা উদ্দেশ্য। তাহলে দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে নিউলি ইনসার্টেড পিককে ফেল অফ দ্য ক্লথ পর্যন্ত চাপিয়ে দেওয়া, আর দুই হচ্ছে কি? কম্প্যাক্ট ফেব্রিক প্রডিউস করা। ক্লাসিফিকেশন, এটা এক পলক আমরা একটু দেখে নিব। সিঙ্গেল আর ডাবল বিট আপ, মানে একটা রোটেশনের বাই সিঙ্গেল রোটেশন অফ দ্য ক্র্যাঙ্কশ্যাফটের একটা ঘূর্ণনের মাধ্যমে কয়বার বিট আপ হয়, তার সাপেক্ষে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সিঙ্গেল বিট আপ, ডাবল বিট আপ। সিঙ্গেল বিট আপ মানে হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট একবার ঘুরলে, ঠিক আছে, ক্র্যাঙ্কশ্যাফট একবার ঘুরলে যদি একবার বিট আপ হয়, এটাকে বলা হয় সিঙ্গেল বিট আপ। আর ক্র্যাঙ্কশ্যাফট একবার ঘুরতে ঘুরতে যদি দুইবার বিট আপ হয়, তাহলে এটাকে বলা হয় কি? ডাবল বিট আপ। যেমন আমি যদি বটম শ্যাফটে দুইটা ট্যাপেট ইউজ করি, তাহলে বটম শ্যাফটটা একবার ঘুরলে কয়বার শেডিং হবে? দুইবার হবে না? এই ডাবল বিট আপে ব্যাপারটা এরকমই। একটা ক্র্যাঙ্কশ্যাফটে আমরা এটা মেকানিজম পড়বো, একটা ক্র্যাঙ্কশ্যাফট একবার ঘুরে আসলে বিট আপ হয় কয়বার? দুইবার। এটাকে বলা হয় ডাবল বিট আপ। আমাদের এটাও আছে, একটু বেশি কম্প্যাক্ট কাপড় বুনতে গেলে, মনে করো আমি ক্যানভাস বুনবো, বা আরো টাইটলি ওভেন কাপড় বুনবো, যেখানে পিকগুলো খুব কাছাকাছি হবে, এই দুটো চাপাই দিব, চাপাই দিয়ে আরেকটা ধাক্কা দিয়ে সেটাকে আরেকটু ক্লোজ করে দিব। এরকম কম্প্যাক্ট ফেব্রিক বুনতে গেলে আমাদেরকে এটা প্রিফার করতে হয়, ডাবল বিট আপটা। কিন্তু তোমরা এটা দেখো নাই, আমাদের এখানে কিন্তু সিঙ্গেল বিট আপ আছে, আমরা মেকানিজমে দেখাবো এটা। মেকানিজমের সাথে কনভেনশনাল বিট আপ। কনভেনশনাল লুমে আমরা যে লুম দেখছি, ল্যাব করছি না, কি দিয়ে হয়? ক্র্যাঙ্কশ্যাফট দিয়ে। ক্র্যাঙ্কশ্যাফটের একটা অংশ ক্র্যাঙ্ক করা আছে, এই জন্য ক্র্যাঙ্ক দিয়ে হয়। কিন্তু মডার্ন লুমে, আমাদের এয়ার জেটে বা তুমি প্রজেক্টেলে যাও, ওখানে কিন্তু এটা নাই। মানে এখন একদম একদম মডার্ন যে লুমগুলো আছে সেগুলোতে ওখানে এই ক্র্যাঙ্ক থেকে দূরে সরে আসছে, ক্র্যাঙ্ক থেকে সরে এসে এখন ওখানে ক্যাম ইউজ করা হয়। ক্যাম আলাদা করে মেকানিক্যাল ক্যাম ইউজ করা হয়, কারণ ওখানে হচ্ছে কি, তুমি একবার ঘুরবা, একটা বিট আপ দিবে, এত স্লো গতিতে কাজ করলে ওই যে 600 আরপিএম, 400 আরপিএম, 500 আরপিএম এ
লোম চালানো যাবে না, এই জন্য মোশনগুলোকে ক্যামে নিয়ে যাওয়া হয়েছে। সব প্রাইমারি মোশন, সব সেকেন্ডারি মোশন, সব টার্সিয়ারি মোশন ওখানে পজিটিভ। মডার্ন লোমে এক একটা লোমের দাম হতো বেশি, 80 লাখ টাকা, 1 কোটি টাকা একটা লোমের দাম, শুধু একটা লোম, এয়ারজেট লোম 20 টাকা। তো ওখানে সবগুলো মোশন বেসিক্যালি ক্যাম দ্বারা নিয়ন্ত্রিত। এখন তো ইলেকট্রিক্যালি আরো আরো আপডেট হয়ে গেছে, মানে পিকানোলের যে অমনি প্লাসের যেগুলো আছে এয়ারজেট, এখন এগুলো তো মেকানিক্যাল ডিভাইস আস্তে আস্তে বাদ দিয়েছে, মেকানিক্যাল নাই, ইলেকট্রিক্যাল, একদম ইলেকট্রিক্যাল সেন্সর দিয়ে কন্ট্রোলিং এইটা। তো এটা হচ্ছে মডার্ন গুলোতে ক্যাম দিয়ে হয়, ক্র্যাঙ্ক দিয়ে হয় না। ক্র্যাঙ্কটাও কিন্তু একটা ক্যামের কাজ করে, এটা তো আমরা আগে বলছি তাই না? ক্র্যাঙ্কও এক ধরনের ক্যাম, ট্যাপেটও এক ধরনের ক্যাম। তো ওখানে বলা হচ্ছে যে স্পেসিফিক আলাদা ধরনের কোন ক্যাম ইউজ করা হয়, যে তোমরা উইভিং 2-তে পড়বা ক্যাম বিট আপ মেকানিজম, এখানে পড়তেছো কি ক্র্যাঙ্ক বিট আপ মেকানিজম, আর উইভিং 2-তে গিয়ে পড়বা ক্যাম বিট আপ মেকানিজম। এখানে চিত্র সহজ, ওখানে চিত্র কঠিন, এখানে ঝামেলা। ভেরিয়েবল বিট আপ, এই যে আমাদেরকে অনেক সময় বিট আপটাকে ফলস আর ট্রু করতে হয়। ফলস ট্রু মানে হচ্ছে, একটু একটু বললেই বুঝবা, মনে করো আমরা যে টাওয়েল বলি না, টাওয়েল, টেরি টাওয়েল, ওখানে হয় কি আমরা এইখানে মনে করো কাপড় শেষ, তাহলে আমার এদিক দিয়ে পিক গেল, পিকটাকে আমার চাপানোর কথা কোথায়? ফেরত দেওয়া ক্লথে। আমি ফেরত দেওয়ার ক্লথে চাপাবো না, একটু সামনে আগায় দিব, পুরোপুরি না, একটু সামনে আগায় দিব। তো একটু সামনে আগায় দিয়েছি, সুতাটা এখন কি ফ্রি অবস্থায় আছে, কিন্তু সে কিন্তু খুব টাইট অবস্থায় উইভিং করে না, ইন্টারলেসমেন্ট হয় নাই, এখানে কাপড়, সে এখানে আছে। তো আমাদের শেডিং যখন হয়, ধরো এখন এই সুতাগুলো উপরে আছে, এখন তোমার পিক গেছে, পিকটাকে তুমি এই পর্যন্ত এনে রেখে দিছো, এই সুতাগুলো কি সবসময় উপরে থাকে না, পরের ইয়ের সময় আবার উল্টা হয় না? তো উল্টা হইলো, তো এই সুতাগুলো যে উল্টা হইলো, মাঝখানে যে সুতাটা থাকো তাকে কি করবে? সুতা থাকতে দিবে? মনে করো এরকম আছে, তুমি মাঝখানে একটা কিছু দিলা আঙ্গুল, তো এখন এরা যখন এরকম উঠবে, তখন এই সুতাটা কি হবে? বাঁকবে। এইভাবে করে তাওয়াল তৈরি করা হয়। তাওয়ালের ডিজাইন মোতাবেক শর্ট বিট আপ করা হয়, অর্থাৎ লুজ রিড মোশন। রিডটা অর্ধেক পর্যন্ত আসে, একটা জায়গা পর্যন্ত এসে ফিরে যায়, তারপর আবার যখন আরেকটা পিক যায়, তখন সেইটাকে এবং আগে যেটাকে সামনে রেখে গেছিল দুইটাকে একসাথে ফেরত দেওয়া ক্লথে চাপিয়ে দেয়। এটাকে বলা হয় ভেরিয়েবল বিট আপ। এই ভেরিয়েবল বিট আপটা আমাদের শুধুমাত্র লাগে যখন আমরা টেরি টাওয়েল বানাই। টাওয়েল বানাই না, টাওয়েল, টেরি টাওয়েল, যেটা দিয়ে তোমরা মুখ টুক মুছো, টাওয়েলের উপরে লুপ থাকে না, এটা কি নিট ফেব্রিক? ওভেন ফেব্রিক। তাহলে ওভেনের মধ্যে আমি এই লুপগুলো কিভাবে অ্যাচিভ করলাম? এই ভেরিয়েবল বিট আপের মাধ্যমে। ভেরিয়েবল বিট আপের আরো কিছু নাম হয়, যেমন লুজ রিড মোশন বলা হয়, মানে রিডটা ফুল বিট আপে পর্যন্ত যায় না, লুজ পজিশন পর্যন্ত থাকে। একটা লুজ বিট আপ, তারপর আর একটা ফুল বিট আপ, লুজ বিট আপ, ফুল বিট আপ, এভাবে। তো এই জন্য যেহেতু একটা ট্রু আর একটা ফলস, এই জন্য ট্রু ফলস লুজ রিড মোশন বলা হয়, অথবা ভেরিয়েবল বিট আপ মোশন বলা হয়। তো আমরা একটা নামই বুঝি যে ভেরিয়েবল বিট আপ। ভেরিয়েবল বিট আপটা আরো কয়েকভাবে হইতে পারে। একটা তো যে ট্রু ফলস, মানে অর্ধেকে গেলাম একটা, আর একটা ফুল বিট আপ হলো, এরকম হইতে পারে। অনেক সময় রিডের যে পজিশনটা, মানে রিডের পজিশনটাকে মুভমেন্ট করে ভিন্ন ভিন্ন পজিশনে মুভমেন্ট করেও করা যেতে পারে। আচ্ছা, তাহলে মেকানিজম হচ্ছে 3 ধরনের, কি কি? ক্র্যাঙ্ক, ক্যাম, আর হচ্ছে ভেরিয়েবল। ক্র্যাঙ্ক ইউজ করা হয় কনভেনশনাল লুমে, ক্যাম হচ্ছে মডার্ন লুমে, আর ভেরিয়েবলটা মডার্ন লুমেই হয়, বা কনভেনশনাল যেগুলা অটোমেটিক লুম আছে সেগুলোতেও হইতে পারে, বাট এটা স্পেসিফিক পারপাসে। যখন আমাদেরকে টাওয়েল করতে হয়, টেরি টাওয়েল করতে হয়, তখন আমরা কি করি? ভেরিয়েবল বিট আপ করি। আচ্ছা, এখন তো পজিশন অফ দ্য ফেল অফ দ্য ক্লথ, ক্লথ মানে ফেল অফ দ্য ক্লথের পজিশনটা কোথায়? এটা অনেক সময় ফিক্সড পজিশনে থাকে, অথবা মুভিং পজিশনে থাকে, বা ভেরিয়েবল পজিশনে থাকে। তো ফিক্সড পজিশন বলতে কি বুঝি? ফিক্সড পজিশন বলতে, এখন তোমার কাপড়ে কি হচ্ছে সেটা লুম বুঝবে না। লুম কি করে? সবসময় একটা জায়গায় এসে চাপায় দেয়, মানে তার সুতাকে চাপায় দেওয়ার ফেল অফ দ্য ক্লথ। এখন তোমার দেখা গেছে কাপড় এখানে শেষ, ঠিক আছে, কাপড় এখানে শেষ হলো। এখন ওর কাজ হচ্ছে কাপড় কোথায় শেষ হলো না শেষ হলো এটা ওর বোঝার বিষয় না। ওর বোঝার বিষয় হচ্ছে ও নির্দিষ্ট পরিমাণ রাস্তা অতিক্রম করে যায়, সবসময় সুতাটাকে একটা জায়গায় দিয়ে চাপিয়ে দেয়। তোমার ওই রেটে দিচ্ছে কাপড়কে টানতে পারো, তাহলে এদের মধ্যে গ্যাপ তৈরি হবে। আর না টানতে পারো, তাহলে এক জায়গাতে সে বিট করতে থাকবে, সুতাকে চাপাইতে থাকবে। তার মানে সে একটা নির্দিষ্ট পজিশনে, নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত, ফেল অফ দ্য ক্লথ পর্যন্ত সুতাকে কি করে? চাপিয়ে দেয়। মানে ফেল অফ দ্য ক্লথটা ফিক্সড, এক জায়গাতে বারবার সে কি করে? সুতাকে চাপিয়ে দেয়। আর হচ্ছে মুভিং ফেল, অর্থাৎ ফেল অফ দ্য ক্লথের পজিশনটা মুভ করে। মানে ফেল অফ দ্য ক্লথ এক জায়গাতে, একটু পরে হয়তো বা আরেক জায়গাতে, একটু সামনে পিছনে এরকম করে টেনে এটাকে ভেরিয়েবল করা যায়, এটা হতে পারে। অর্থাৎ এটা হচ্ছে ফেল অফ দ্য ক্লথ ফিক্সড, তার মানে হচ্ছে দূরত্ব
রিডটা সুতাকে নিয়ে সবসময় একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। আর যদি মুভিং হয় তাহলে আমাদের কিছু মেকানিজম মোতাবেক সে সামনে পিছনে বিভিন্ন জায়গায় মুভ করবে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে এখন কিন্তু মুভমেন্ট হতে রিডের মুভমেন্টের সাথে হচ্ছে ফলস বা ভেরিয়েবল যেটা বললাম, এটাই হচ্ছে এটা ফলস বা ভেরিয়েবল হতে পারে। আর এটা হতে পারে মানে ফাস্ট আর কি, নর্মাল যে মুভমেন্টটা সেটা।